আজকে কার্বনের বন্ডিং স্টাইল করছিল। তো আজকে আমরা করব হচ্ছে অক্সিজেনের বন্ডিং স্টাইল। তো অক্সিজেনের বন্ডিং স্টাইল বোঝার জন্য আমরা O2 এই অনুসারে চিন্তা করতে পারি। O2 এর মধ্যে তোমার দুটো অক্সিজেন পরমাণু এরকম দ্বিবন্ধনে থাকবে। দুইটা দাগ মানে কি? দুইটা দাগ মানে হচ্ছে কি? দুইটা বন্ড পেয়ার বা দুইটা বন্ধন যোগ। এখন আমরা জানি যে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি? অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6 2,6। তাহলে অক্সিজেনের যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন থাকে। এই 6টার মধ্যে অক্সিজেন বন্ধন গঠনে দেখো এই 6টা ইলেকট্রনের মধ্যে অক্সিজেন বন্ধন গঠনে কয়টা ইলেকট্রন ব্যবহার করে বলো তো? 2টা ইলেকট্রন ব্যবহার করে প্রত্যেকটা অক্সিজেন। তাহলে 6টা ইলেকট্রনের মধ্যে যদি অক্সিজেন 2টা ইলেকট্রন ব্যবহার করে, 2টা ইলেকট্রন যদি ব্যবহার করে, তাহলে হাতে রইল কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রন। 4টা মানে কয় জোড়া বলো? 4টা মানে কয় জোড়া? 4টা মানে হচ্ছে 2 জোড়া। 4টা মানে হচ্ছে 2 জোড়া। ওকে, 4টা মানে 2 জোড়া। তাহলে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুতে 2 জোড়া ইলেকট্রন কি অবস্থায় থাকবে? নিঃসঙ্গ বা মুক্ত অবস্থায় থাকবে। তাহলে প্রত্যেকটা অক্সিজেন পরমাণু 2টা বন্ধন যোগে বন্ধন গঠন করবে আর 2টা কি থাকবে? মুক্ত যোগ ইলেকট্রন থাকবে সর্বদা অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেনের বন্ডিং স্টাইলটা কি দাঁড়ালো? 2pp 2lp। তাহলে 2টা বন্ধন যোগ, 2টা কি? মুক্ত যোগ। এটা হচ্ছে অক্সিজেনের স্টাইল। 2টা বন্ধন যোগ, 2টা মুক্ত যোগ। ওকে, যদি পানির অণুও চিন্তা করো, পানির অণুতেও এক ঘটনা ঘটবে। তাহলে অক্সিজেন থাকবে, 2 হাতে 2টা হাইড্রোজেন। তাহলে প্রতিটা দাগ কি বোঝায়? প্রতিটা দাগ কি বোঝায়? প্রতিটা দাগ বোঝায় একটা বন্ধন যোগ। প্রতিটা দাগ বোঝায় একটা বন্ধন যোগ। তাহলে এটা হচ্ছে একটা বন্ধন যোগ, এটা আরেকটা বন্ধন। তাহলে কয়টা বন্ধন যোগ? 2টা বন্ধন যোগ। এই যে 2টা বন্ধন যোগ। আর মুক্ত যোগ কয়টা? মুক্ত যোগ কয়টা? মুক্ত যোগ হচ্ছে 2টা। ঠিক আছে? ওকে, এই হচ্ছে অক্সিজেন স্টাইল। অর্থাৎ যত কম্পাউন্ড আছে অক্সিজেনের, সব কম্পাউন্ডে অক্সিজেন এই স্টাইলটা ফলো করবে। 2bp 2lp। ঠিক আছে? 2bp 2lp। আচ্ছা, তাহলে তুমি যদি লিখে দাও খাতায়, 2bp লিখে দাও। এটা এই যে দেখো তোমার অক্সিজেনের হাত কয়টা দেখো? অক্সিজেনের হাত অলওয়েজ 2টা, অলওয়েজ 2টা। তাহলে যতটা হাত ততটাই তো বন্ধন যোগ, যতটা হাত ততটাই বন্ধন। 2টা হাত 2টা বন্ধন। তাহলে বুঝছি দেবো তুমি ক্লিয়ার? চলো অক্সিজেন গেল। চলো এবার আমরা আরো একটা উদাহরণ দেখি। যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে হাইড্রোজেনের পারঅক্সাইড কেমন? প্রথমে একটা হাইড্রোজেন বন্ড দিয়ে অক্সিজেন, আবার বন্ড দিয়ে অক্সিজেন, আবার বন্ড দিয়ে
অলওয়েজ চারটা, ঠিক আছে। দেখো অক্সিজেন দুই হাতে আছে এবং অক্সিজেন দুইটা মুক্ত আছে, তাহলে স্টাইল অলওয়েজ সেম থাকে। কম্পাউন্ড ক্যান চেঞ্জ, কম্পাউন্ড চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যৌগ সম্পূর্ণ ভিন্ন হতে পারে, আর প্রত্যেকটা পরমাণু তার যে বন্ডিং স্টাইল আছে এটা অলওয়েজ সে মেইনটেইন রাখবে। তাহলে তুমি যদি বন্ডিং স্টাইল জানো তাহলে তুমি খুব সহজে যে কোনো যৌগের স্ট্রাকচারগুলো লিখতে পারবে। এবং তুমি যদি দেখো যে স্ট্রাকচার আগে কোনো বন্ডিং স্টাইল ম্যাচ হচ্ছে না, তাহলে বুঝতে পারবে তোমরা লেখাটা কি ভুল হয়েছে। আচ্ছা, এটা গেল হাইড্রোজেন পারমাণবিক গেল, মিথানল গেল, অক্সিজেনের বন্ডিং স্টাইল আমরা বুঝলাম। এরপর আমাদের আসবে হচ্ছে নাইট্রোজেনের বন্ডিং স্টাইল। নেক্সট নাইট্রোজেনের বন্ডিং স্টাইল, এবার আসো নাইট্রোজেনের বন্ডিং স্টাইল। তাহলে নাইট্রোজেনের বন্ডিং স্টাইল বোঝার জন্য আমরা কনসিডার করব হচ্ছে N2, এই অণুটা N2, তাহলে N2 ঘটকটা কেমন দেখো, এখানে তোমার দুইটা নাইট্রোজেন পরমাণু, দুইটা নাইট্রোজেন পরমাণু কিভাবে থাকবে, এই ট্রিপল বন্ডে থাকবে, ত্রিবন্ধনে থাকবে, ত্রিবন্ধনে থাকবে, ওকে। অর্থাৎ নাইট্রোজেনের হাত অলওয়েজ কয়টা, নাইট্রোজেনের হাত অলওয়েজ কয়টা, নাইট্রোজেনের হাত হচ্ছে অলওয়েজ তিনটা, তিন হাত, নাইট্রোজেন তিন হাতে বন্ধন করতে পারে। এখন আমাকে বলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, 2,5, 2,5, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 5টা। তাহলে নাইট্রোজেন প্রতিটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন ব্যবহার করছে, একটা করে ইলেকট্রন ব্যবহার করছে। তাহলে 5টার মধ্যে সে 3টা ব্যবহার করছে, 5টার মধ্যে 3টা ব্যবহার করছে। হাতে রইলো কয়টা, হাতে রইলো দুইটা, দুইটা মানে কয় জোড়া, দুইটা মানে হচ্ছে যে এক জোড়া। তাহলে নাইট্রোজেনে অলওয়েজ কয়টা লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার থাকে। নাইট্রোজেনের হাত অলওয়েজ কয়টা, নাইট্রোজেনের হাত অলওয়েজ তিনটা, নাইট্রোজেনের হাত অলওয়েজ তিনটা, এবং নাইট্রোজেনের অলওয়েজ কয়টা লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার থাকে। যেমন দেখো এই যে এইটা অ্যামোনিয়া, দেখো এই যে তিন হাতে তিনটা হাইড্রোজেন এবং নাইট্রোজেন একটা মুক্ত যৌগ। তাহলে এখন থেকে তোমার এই মুক্ত যৌগ ইলেকট্রনগুলো লেখার একটু অভ্যাস গড়ে তুলতে হবে, ঠিক আছে, কারণ এই লোন পেয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লোন পেয়ারগুলো তুমি দেখবা সামনে অনেক বিক্রিয়াতে বলো, অনেক কিছু তোমার এই লোন পেয়ারগুলো অংশগ্রহণ করবে, ঠিক আছে। তুমি যদি এই লোন পেয়ারগুলো ঠিকঠাক করে বের করতে না পারো তাহলে নেক্সট পড়াগুলো বুঝো। এই নাইট্রোজেনের বন্ডিং স্টাইল কি বলতো, তিনটা পিপি আর একটা কি এলপি, তিনটা পিপি একটা এলপি, মানে তিনটা বন্ধন জোড় একটা মুক্ত জোড়, তিনটা বন্ধন জোড় একটা মুক্ত জোড়, তিনটা বন্ধন জোড় একটা কি মুক্ত জোড়। এটা হচ্ছে নাইট্রোজেনের বন্ডিং স্টাইল, নাইট্রোজেনের বন্ডিং স্টাইল, ক্লিয়ার। আচ্ছা, কিন্তু সহজ। এরপর আসো নেক্সট আসবে আমাদের নাইট্রোজেনের মধ্যে কি আসছে দেখি। আচ্ছা, এবার দেখো কিছু যৌগ আছে, এগুলো স্ট্রাকচার এখন আমরা লিখব, এগুলো স্ট্রাকচার আমরা এখন লিখব, এগুলো স্ট্রাকচারগুলো আমরা একটু লিখব। যেমন HCl এর স্ট্রাকচার কেমন হবে দেখো, HCl স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার হবে হাইড্রোজেন বন্ড কার্বন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, এবং নাইট্রোজেন কি আছে একটা এই যে মুক্ত যৌগ, মুক্ত যৌগ লিখব। এবার আসো CH3NH2,
আরেকটা কার্বন দিতে হবে। আচ্ছা এখন টিস স্ট্রাকচার। আচ্ছা এরপরে আসো, তো এবার কিছু বেসিক জিনিস শিখাবো এরপরে। চলো এবার কিছু বেসিক দেখো, নর্মালি আমরা সবাই এটা জানি যে কার্বন হচ্ছে অলওয়েজ স্কয়ারে থাকে, 4 হাতে। এটা হচ্ছে কার্বনের স্বাভাবিক অবস্থা। প্রায় 99.98% কম্পাউন্ডে কার্বনের হাত কয়টা? 4। ওকে, 4। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যদি যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হয় তখন বন্ধন কিন্তু ভাঙা ধরা চলতে থাকে। কিছু বন্ধন ভাঙে, ওকে, আবার নতুন করে কিছু বন্ধন তৈরি হয়। এইভাবে তো রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় দুটো যৌগের মাঝে। এখন যদি কোনো পরমাণুতে হাত সংখ্যা তার স্বাভাবিক হাত সংখ্যা থেকে কমে যায় বা বেড়ে যায়, স্বাভাবিক হাত সংখ্যা থেকে হাত সংখ্যা কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু ওই পরমাণুটা নিরপেক্ষ থাকে না। ধরো কার্বনের হাত কয়টা? নরমালি 4টা। ধরো হাত কোনো কারণে 3টা হয়ে গেছে, তখন কিন্তু আর কার্বন নিরপেক্ষ অবস্থায় থাকতে পারবে না। তখন কার্বনে হয় পজিটিভ চার্জ চলে আসবে, না হয় কি নেগেটিভ চার্জ চলে আসবে। হাত সংখ্যা কমলে বাড়লে কি, তখন আর পরমাণু নিরপেক্ষ থাকতে পারে না, তখন পরমাণুতে ধনাত্মক বা ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। যেমন দেখো, এক কার্বন যদি 3 হাতে থাকে তাহলে কার্বন পরমাণুতে পজিটিভ অর নেগেটিভ চার্জ আসতে পারে। ওকে, যেমন ধরো কার্বন 3 হাতে আছে, কার্বনে কখনো কখনো প্লাসও আসতে পারে, আবার ধরো কার্বন 3 হাতে আছে, এক্ষেত্রে কার্বনে কি মাইনাসও আসতে পারে। এটা নির্ভর করে যে কার্বনের সাথে কোন পরমাণুটা আসলে রাসায়নিক বন্ধনে যুক্ত ছিল তার উপরে নির্ভর করে। ওকে, উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো কার্বনের সাথে 3টা হাত আছে, কার্বনের সাথে একটা হ্যালোজেন আছে, ওকে। তো স্বাভাবিকভাবেই হ্যালোজেনগুলোর টেন্ডেন্সি কি? হ্যালোজেনগুলোর টেন্ডেন্সি হচ্ছে যে কি ইলেকট্রন কেড়ে নেওয়া। তাহলে এখানে হ্যালোজেন কার্বন থেকে ইলেকট্রন কেড়ে নিবে। তো যখন আমি এই বন্ধনটাকে ব্রেক করব, এই বন্ধনটাকে ব্রেক করলে কি ঘটনা ঘটবে? হ্যালোজেন কি করছে? কার্বনের ইলেকট্রন নিয়ে চলে গেছে, এইজন্য হ্যালোজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসছে, ফলে কার্বন কি চলে আসছে। দেখো কার্বন 3 হাতে আছে এবং কার্বনে পজিটিভ চার্জ। আবার ধরো কোনো একটা জায়গাতে ধরো কার্বন 3 হাতে আছে, কার্বনের সাথে মনে করো যে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রোজেন। এখন দেখো হাইড্রোজেনের ন্যাচারাল টেন্ডেন্সি, হাইড্রোজেন হচ্ছে জেনারেলি H+ এ থাকতে চায় না।
পরীক্ষা ভাই সারাদিন তোমাকে কার্বন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? বন্ড ব্রেক করতে হবে, তারপর হচ্ছে যে তোমার নতুন মডেল তৈরি করতে হবে, যে কার্বনে তুমি প্লাস মাইনাস এগুলা প্রতিনিয়ত দেখবে। তাহলে এটা বুঝছি, কার্বনের বিষয়টা বুঝছি। ওকে, তারপরে কার্বনের পরে কি আসবে? কার্বনের পরে আসবে হচ্ছে তোমার নাইট্রোজেন। নাইট্রোজেন না, অক্সিজেন। আচ্ছা, তাহলে আমার একটা জিনিস বলো যে অক্সিজেন নরমালি কয়টা থাকে? অক্সিজেন নরমালি দুইটা থাকে, দুইটা থাকে। ওকে, আচ্ছা, কিন্তু অক্সিজেন যদি এরকমটা হয়, যদি এক হাতে থাকে, হইতে পারে না? তাহলে অক্সিজেন যদি এক হাতে থাকে তাহলে অক্সিজেন পরমাণুতে নেগেটিভ চার্জ, কি চার্জ? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তো দেখো অক্সিজেন সিঙ্গেল এন্ডে আছে এবং অক্সিজেন নেগেটিভ চার্জ। আর দেখো অক্সিজেন যদি তিন হাতে থাকে, কয়তে? তিন হাতে থাকে, তাহলে অক্সিজেন পরমাণুতে পজিটিভ চার্জ আসবে। ধরো বামে দুই হাত, ডানে এক হাত, তাহলে অক্সিজেনের প্লাস, আবার তিন দিকে একটা একটা করে তিনটা হাত, তাহলে অক্সিজেনের প্লাস। নরমালি যেটা আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি যে নরমাল হাত সংখ্যা থেকে যদি হাত সংখ্যা কমে যায় তাহলে নেগেটিভ চার্জ আসে, আর নরমাল হাত সংখ্যা থেকে যদি হাত সংখ্যা বেড়ে যায় তখন পজিটিভ চার্জ আসে। খুবই খুবই ভাইটাল জিনিস এটা, প্রায় অক্সিজেনকে সিঙ্গেল হ্যান্ডে দেখো। এখন থেকে তুমি প্রচুর স্ট্রাকচার আঁকবা যেটা তুমি অক্সিজেনকে কি হাতে দেখো। তাহলে অক্সিজেন এক হাতে থাকলে মাইনাস, অক্সিজেন তিন হাতে থাকলে কি প্লাস। কোনো চিন্তা করতে হবে না, মাইনাস প্লাস দিবে। তাহলে আমাদের কার্বন গেল, অক্সিজেন গেল, এরপরে কি? নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনকে আমরা একটু দেখি। আচ্ছা, সো দেখো নাইট্রোজেনের নরমাল হাত কয়টা বলো? নাইট্রোজেনের নরমাল হাত কয়টা? নাইট্রোজেনের নরমাল হচ্ছে তিনটা। এখন নাইট্রোজেন যদি দুই হাতে থাকে, তাহলে একটু আগে বুঝাইলাম ভাই হাত সংখ্যা যদি কমে যায় তাহলে কি? মাইনাস, নাইট্রোজেন মাইনাস। ওকে, আর দেখো নাইট্রোজেন যদি চার হাতে থাকে, 1 2 3 4, নাইট্রোজেন কি আসবে? প্লাস। দুই হাতে থাকলে মাইনাস, চার হাতে থাকলে প্লাস। এখন দুই হাত তো এইভাবেও থাকতে পারে যে একদিকে দুই হাত, নাইট্রোজেনে মাইনাস। চার হাত এভাবে থাকতে পারে না, এদিকে দুই হাত, এদিকে দুই হাত, তাও তো চার হাত, তাও নাইট্রোজেনে প্লাস। বুঝছো? হাতের অ্যারেঞ্জমেন্ট যে কোনো ভাবে হইতে পারে। আবার এমনও হতে পারে একদিকে তিন হাত, আরেকদিকে এক হাত, তাও নাইট্রোজেনে প্লাস। নেক্সট এবার হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করবো দেখো। এখন আমরা আমাদের অ্যাকচুয়াল পড়াশোনায় আসবো। স্ট্রাকচার আঁকা। ওকে, তো হচ্ছে ড্র লুইস স্ট্রাকচার অফ ফলোইং কম্পাউন্ডস এন্ড আয়নস। তো লুইস স্ট্রাকচার মানে কি, যে যে কোনো একটা যৌগের বেসিক স্ট্রাকচার আঁকা। তোমরা যে নাইট্রোজেনের কার্বনিক সংকেত লিখছো যেরকম, ওইটাকে কি বলে? লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার বিজ্ঞানী লুইসের নাম অনুসারে। এখানে আমাদের অসংখ্য যৌগ আছে, আয়ন আছে, সেগুলোর জন্য আমরা স্ট্রাকচার আঁকা প্র্যাকটিস করি।
গেছে না CO3 এই যে CO3 এর মাথায় দুইটা মাইনাস কেন আমরা দেই কারণ এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস আছে এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস আছে টোটাল মাইনাস হচ্ছে যে এরপর কোনটা দেখো এরপর হলো সালফেট SO4 2 মাইনাস মানে সালফার এই দুইটা অক্সিজেন কিন্তু ডাবল বন্ডে দাও বাকি দুটো কিন্তু সিঙ্গেল বন্ড মানে মাইনাস সালফার কিন্তু 6 হাতে থাকতে পারে সালফার 2 হাতেও থাকতে পারে সালফার 4 হাতেও থাকতে পারে সালফার 6 হাতে থাকতে পারে এটা ডিপেন্ড করবে যে যৌগের রিকোয়ারমেন্ট অনুযায়ী আয়নের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু পাবলিক দেখা যাচ্ছে 4টা অক্সিজেন কি ডাবল বন্ডে দিয়ে 4টা অক্সিজেন কি ডাবল বন্ডে দিয়ে তো এটা কি আদর্শ ডাবল বন্ড এটা করলে প্রবলেম কি হবে সালফারের হাত হয়ে যাবে 8টা যেটা অসম্ভব ঠিক আছে এগুলো কোনটা সোডিয়াম সালফাইড এটা দেখো এইটা কিন্তু সমযোজী যৌগ সমযোজী যৌগ বা সমযোজী আয়নের কিন্তু এরকম স্ট্রাকচার ড্র করতে পারবো কিন্তু সোডিয়াম সালফাইড এটা সোডিয়াম ধাতু সালফার অধাতু এটা একটা আয়নিক যৌগ তো আয়নিক যৌগের ক্ষেত্রে এই টাইপের কোনো গঠন থাকা সম্ভব না আয়নিক যৌগের ক্ষেত্রে কি করতে হবে জাস্ট আয়নগুলোকে ভেঙে ভেঙে দেখাইতে হবে যেমন এটা সোডিয়াম নরমালি কিভাবে থাকে প্লাস হিসেবে থাকে বাট সোডিয়াম এখানে আছে কয়টা দুইটা এজন্য পাবে কত 2 আর সালফারে অলওয়েজ কি থাকে দুইটা মাইনাস আর টোটাল পজিটিভ আর টোটাল নেগেটিভ সমান হওয়া লাগবে এরপরে কোনটা ক্যালসিয়াম হাইড্রাইড হ্যাঁ হ্যাঁ এভাবে লিখতে হবে দেখো ক্যালসিয়ামে কি হবে ক্যালসিয়াম এটা হচ্ছে দুইটা প্লাস হাইড্রোজেন নরমালি কিসে থাকে +1 এ থাকে প্রায় সব যৌগে বেশিরভাগ যৌগই আর কি তবে এই যে ধাতব হাইড্রাইড যে যৌগগুলো আছে এগুলাতে হাইড্রোজেন হচ্ছে যে -1 অবস্থায় থাকে বুঝছো আর H মাইনাস কয়টা দুইটা এটা হলো এরপরে আসো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অনেক বড় রাবার আছে বড় রাবার দিয়ে একবারে বুঝছি আমি চলো এবারে এগুলো দেখি অ্যালুমিনিয়াম ফ্লোরাইডটা দেখো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড দেখো তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাস আর F মাইনাস কয়টা 3টা অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্লোরাইডকে এভাবে লেখা যায় তিন দিকে তিনটা ফ্লোরিন তাহলে প্রত্যেকটা থাকে কয়টা ইলেকট্রন থাকে কয়টা দুইটা হ্যাঁ প্রত্যেকটা থাকে দুটো করে ইলেকট্রন দেখো এইখানে অ্যালুমিনিয়ামের চারপাশে মোট ইলেকট্রন কয়টা আছে ছয়টা দুইটা দুটো চারটা দুইটা কয়টা ছয়টা মোট ছয়টা আছে এখন ইলেকট্রন সংখ্যা যদি 8টার চেয়ে কম হয় 6টা থাকে যদি 4টা থাকে তখন এই ঘটনাটি কি বলে এটাকে বলে অষ্টক সংকোচন ঠিক আছে তাহলে এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন করছে এগুলো আসে পরীক্ষায় অষ্টক সংকোচন অষ্টক
সালফারের দুইটা হাইড্রোজেন। এখন আমরা একটা জিনিস বলো যে অক্সিজেন আর সালফার একই গ্রুপের মৌল না? একই গ্রুপের মৌল না? অক্সিজেনের ঠিক নিচেই থাকে তোমার সালফার। তাহলে অক্সিজেনে যদি দুইটা লোন পেয়ার থাকে তাহলে সালফারের কি দুটো লোন পেয়ার থাকবে না? সালফারের কি দুটো লোন পেয়ার আছে? PH3 দিয়ে দিটা। এবার আমরা একটা জিনিস বলো, ফসফরাস আর নাইট্রোজেন কি একই গ্রুপের মৌল না? নাইট্রোজেনের ঠিক নিচে ফসফরাস অবস্থিত। তাহলে নাইট্রোজেনে যদি একটা লোন পেয়ার থাকে তাহলে ফসফরাসের একটা লোন পেয়ার থাকে। HCl এটা তো কিছুক্ষণ আগে দেখাই না। নাইট্রোজেনে যে একটা লোন পেয়ার থাকে এটা লিখো KCl। দেখো KCl এটা কি? এটাকে তুমি ভেঙে লিখতে পারো। এটাকে লিখতে পারো K পজিটিভ Cl কি নেগেটিভ। আর এই Cl মাইনাস কে তুমি ভেঙে লিখতে পারো কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন কিন্তু তিন হাতি আছে। দেখো নাইট্রোজেন কিন্তু তিন হাতি আছে এবং নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে। আছে না লোন পেয়ার? আছে। ওকে। এবং দেখো এখানে কার্বন তিন হাতে আছে। কার্বনের কিন্তু চার হাত পূর্ণ হয়ে গেছে। কার্বনের হাত সংখ্যা একটা কম না? কি বলছিলাম? কার্বনের হাত সংখ্যা যদি কমে যায় তাহলে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। বাট এখানে কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে বলো? এখানে মাইনাস আসবে। কেন? কারণ ভাই Cl এর মাথায় মাইনাস আছে। যদি এখানে কার্বনের প্লাস দিয়ে তাহলে Cl প্লাস লেখা উচিত। যদি আমি Cl মাইনাস লিখছি তাহলে আলটিমেটলি মাইনাসটা কার মাথায়? কার্বনের মাথাতে আছে। ওকে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন বলি, যখনই তুমি কোথাও মাইনাস দেখবা, মাইনাস মানে কয়টা ইলেকট্রন? দুইটা। মাইনাস মানে কি বুঝবা? কয়টা ইলেকট্রন আছে? দুইটা। দুইটা। এই দুইটার মধ্যে একটা হলো কার্বনের নিজের ইলেকট্রন, কার্বনের নিজের, আরেকটা হচ্ছে সে আরেকজন থেকে পাইছে। বুঝছো বিষয়টা? এই জন্য তার মাথায় কি আসছে? এরপরে আসো সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কি বলে তো সহজ, হাইড্রোজেন অক্সিজেন বন্ড ইজি। দেখো এটাকে বাংলা কি আসবে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড বাংলা কি আসবে? Na পজিটিভ আর OH কি নেগেটিভ। OH নেগেটিভ। OH নেগেটিভ কি কিভাবে লেখা যায়? অক্সিজেন বন্ড হাইড্রোজেন এভাবে লেখা যায় না? বলো এভাবে লেখা যায়। তাহলে অক্সিজেন কি এটা নেগেটিভ চার্জ দিতে হবে বিকজ অক্সিজেন কয়তে আছে? এক। অবশ্যই থাকবে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা এটা কি বলতে পারবা এখন অক্সিজেনের কয়টা উৎসেচক আছে? তোমার এটা দেখি স্যার বলো তো। উৎসেচক নাই না? আছে কি বলতে আছে? একটা আছে স্যার, একটা কেন থাকে? আটটা আছে। ইজি টেকনিক। তুমি আমারে বলো যে অক্সিজেন আসলে করে থাকে তুমি অলওয়েজ নিউট্রাল পরমাণুতে কয়টা থেকে ওইটা থেকে তোমার হিসাবটা স্টার্ট করো। নিউট্রাল অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন থাকে 6টা। এখন অক্সিজেনে মাইনাস আছে, তার মানে একটা বেশি।
দেখেন 6টা, যেহেতু এখন অক্সিজেন নেগেটিভলি চার্জ, তাহলে একটা বেশি 7টা, 7টার মতো ওখানে একটা ইউজ হয়ে গেছে, হাতে রইলো 6টা, 6টা মানে 3 জন। কোনটা বিষয় হচ্ছে কি দেখো, তোমার কথা রাইট। বিষয় হলো এই যে মনে করো তোমার এই যে লোড পেয়ারটা, এখানে যে লোড পেয়ারটা আছে, ধরো আমি এই লোড পেয়ারটাকে যদি হাইলাইট করি এখানে, এই লোড পেয়ারের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এই দুইটার মধ্যে মনে করো একটা অক্সিজেনের নিজে, এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা অক্সিজেনের নিজে, আরেকটা সে কি আরেকজন থেকে পাইছে। তাহলে সমান একটা তার নিজের ইলেকট্রন, আরেকটা সে আরেকজন থেকে পাইছে, এই জন্য অক্সিজেনের মাথায় কি আসছে, মাইনাস চলে আসছে। দেখো মাইনাস মানে তো এক্সট্রা ইলেকট্রন, এটা তার নিজের ইলেকট্রন না, সে আরেকজন থেকে নিছে, এই জন্য মাইনাস আসছে। আবার সে যদি নিজের ইলেকট্রন কাউকে দিয়ে দিত, তাহলে আবার অক্সিজেন কি প্লাস চলে আসছে। আচ্ছা, তো এটা ক্লিয়ার। এখন NaOH আমাদের গেল, এরপরে আসুন নেক্সট এবার আসো ক্যালসিয়াম কার্বনেট, এটা আসো এটাকে ভেঙে কি লেখা যায় বলো, এটাকে ভেঙে লেখা যায় ক্যালসিয়াম 2 প্লাস CO3 2 মাইনাস। ওকে, CO3 2 মাইনাস এর গঠন তো অলরেডি তোমাকে দেখা হয়েছে। এবার আসো কার্বন মনোঅক্সাইড, এটা কেমন হবে বলো, এটা জাস্ট কার্বন অক্সিজেন ডাবল বন্ড। অক্সিজেন কয়তে আছে দেখো, 2 হাতে, এটা অক্সিজেনে এখনো দুটো লোন পেয়ার আছে। কার্বন 2 হাতে আছে মানে কার্বন এখানে দুটো লোন পেয়ার আছে। এখানে তোমাকে একটা এক্সট্রা বন্ড দেখাইতে হবে, এরকম অক্সিজেন থেকে কার্বনের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে। এই অ্যারো চিহ্নটা কেন দিলাম এগুলো এখন বোঝা লাগবে না, এগুলো হচ্ছে যে আমরা পরে একটা বিশেষ ধরনের রাসায়নিক বন্ধন করব, সন্নিবেশ সংযোজী বন্ধন, তখন জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আসো N2O3, এটা গঠন করব। মানে আমরা এইভাবে একটা অ্যারো চিহ্ন দিছি, এই অ্যারো চিহ্নটা কি, এটা কি বন্ধন, এগুলো সন্নিবেশ বন্ধন। কি বন্ধন এটা, সন্নিবেশ বন্ধন। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনে কি করে পজিটিভ বা নেগেটিভ আসবে না, না আসলে উষ্ণ চিহ্নের ক্ষেত্রে আসবে। এবার আসো HNO3, এটার গঠন কেমন, এখানেও একটা সন্নিবেশ বন্ধন আছে এখানে।
প্র্যাকটিস করাচ্ছি স্ট্রাকচার হচ্ছে যে লিখতে তুমি জিনিসগুলো ইউজ করো, ঠিক আছে? ওইভাবে কোনো ফিক্স রুলস নাই যে এই অবস্থায় অ্যারোচিপ দিব, এই অবস্থায় দিব না, ঠিক আছে? কোনো নির্দিষ্ট নিয়ম নেই, পুরোটাই চর্চার বিষয়। ম্যানেজার তিনটা সিঙ্গেল বোর্ডে করতে পারতাম। অক্সিজেন না তাহলে ধীরে ধীরে তখন আমার মাইনাস দিতে হতো না অক্সিজেনে, কিন্তু এখানে তো মাইনাস আছে মাত্র একটা, ওই তো একটা মাইনাস ঠিক রাখতে হবে। হ্যাঁ, আন্দাজে তো অক্সিজেনে মাইনাস দিলে হবে না। So, দেখো HNO2 এটা কেমন হবে? এটা হবে HO নাইট্রোজেন, এটা হবে HNO, NO2 মাইনাস তাহলে কি হবে? সহজ। তো এটা আমাদের হইলো নেক্সট, কি দেখবো আমরা? নেক্সট হচ্ছে H2SO4, দেখো এটা তাহলে সালফার দুইটা অক্সিজেন দিয়ে দ্বিগুণ হবে আর বাকি দুটো হচ্ছে OH আকারে থাকবে। H2SO3 এটা হচ্ছে আমাদের H2SO3 SO3 2 মাইনাস
বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, এখান থেকে যেগুলো আজকে করেনি ওগুলো লিখে নাও। এখান থেকে এই যে H4P2O7 থেকে লাস্ট পর্যন্ত তোমরা লিখো, যে কয়েকটা পারবা করে নিয়ে আসো।